মধ্যস্থতা করে সুবিধার আশায় আসিম মুনির কঠিন হত্যার নিশানায় ছিলেন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। পাকিস্তানকে ট্রাম্প মধ্যস্থতার জন্য মেনে নেবে এটা বোধ করি বোঝাই যাচ্ছিল, কারণ সর্বশেষ অদূর সাম্প্রতিক ঘটনায় পেহেলগাম ইস্যুতে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের সামরিক নৈপুণ্যে ও সেনা প্রধানের সাথে ট্রাম্পের সখ্যতার কারণে তা আন্দাজ করা যাচ্ছিল। এছাড়া ইরান বনাম আমেরিকা ও ইসরায়েল যুদ্ধে পাকিস্তানের মধ্যস্থতার জন্য দেশটির ক্ষেত্রে নানা সুবিধাও অপেক্ষা করছিল। উপরন্তু বিশ্ব দরবারে পাকিস্তানের যে সুনাম হয়েছে এবং হচ্ছে, তাও বা কম কিসে। সকল দেশ ছাপিয়ে পাকিস্তান দেশটি এখন ঈর্ষণীয় অবস্থানে, অস্থিরতা দমাতে মধ্যস্থতা করার ক্ষেত্রে অংশ নেয়ার কারণে। তবে অতি সম্প্রতি এটাও লিক হয়ে সামনে এসেছে যে মধ্যস্থতার আড়ালে ছিল গভীর ষড়যন্ত্রের আভাস। ইসরায়েল কোনোভাবেই চায়নি এই যুদ্ধ বন্ধ হোক বা শান্তি আসুক। ট্রাম্পের ওপর ক্ষোভ ঝাড়লেও পাকিস্তান এতে মধ্যস্থতা করার কারণে দেশটির ওপরও ক্রোধ আছে ইসরায়েলের। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে যে দাবি উঠেছে তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির সরকার ও নিরাপত্তা সূত্র বলছে এমন অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি উদ্যোগে মধ্যস্থতাকারী হিসেবে সুইজারল্যান্ড সফর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির। ওই কূটনৈতিক তৎপরতার ধারাবাহিকতায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতায় পৌঁছায়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই বিতর্কের সূচনা একটি পডকাস্টকে ঘিরে। লেবানিজ অস্ট্রেলীয় রাজনৈতিক বিশ্লেষক মারিও নাউফালের অনুষ্ঠানে ব্রাজিলীয় সাংবাদিক ও ভূ রাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার দাবি করেন পাকিস্তানের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে অবস্থানকালে তাদের উপর হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এসকোবারের ভাষ্য অনুযায়ী ওই পরিকল্পনার মূল লক্ষ্য ছিলেন সেনাপ্রধান আসিম মুনির। তবে হামলা হলে পাকিস্তানের প্রতিনিধি দলের অন্য সদস্যরাও এর শিকার হতে পারতেন। তিনি দাবি করেন পাকিস্তানের সামরিক গোয়েন্দারা এ পরিকল্পনা সম্পর্কে অত্যন্ত নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য পেয়ে দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেয়। পরে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে, সম্ভবত ওমানের সহায়তায়, ইসরায়েলের কাছে কঠোর বার্তাও পাঠানো হয়। পডকাস্টে এসকোবার বলেন, তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশেই মোসাদ এই পরিকল্পনা করেছিল। পাকিস্তান সে সময় ইসরায়েলকে জানিয়ে দেয় প্রতিনিধি দলের কোনো সদস্যের ক্ষতি করা হলে কঠোর জবাব দেয়া হবে। তবে তিনি স্পষ্ট করেন তিনি কেবল নিজের সূত্র থেকে পাওয়া তথ্যই তুলে ধরছেন। এদিকে অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই পাকিস্তানের পক্ষ থেকে তা নাকচ করা হয়। ভারতের ইকোনমিক টাইমস জানায়, পাকিস্তানের একটি শীর্ষ নিরাপত্তা সূত্রের বরাতে ARY নিউজের চেয়ারম্যান কামরান খান বলেছেন, পুরো ঘটনাটি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। নিরাপত্তা সূত্র জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সুইজারল্যান্ড সফর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। প্রতিনিধি দল লুসার্নে অবস্থানকালে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল এবং পুরো সফরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি বা ঝুঁকির ঘটনা ঘটেনি। সূত্রটি আরও জানায়, সফর চলাকালে পাকিস্তান কোনো ধরনের হুমকি বা সতর্ক বার্তা পায়নি। একই সঙ্গে সুইজারল্যান্ড বা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার পক্ষ থেকেও সফর নিয়ে কোনো উদ্বেগ বা সতর্কতা জানানো হয়নি। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী হত্যা চেষ্টার অভিযোগটি পুরোপুরি কল্পনাপ্রসূত এবং মন গড়া। অন্যদিকে এ বিষয়ে ইসরায়েল সরকার বা দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়া হয়নি। সুইজারল্যান্ডের পাহাড়ি অবকাশ যাপন কেন্দ্র বুর্গেনেস্টকে গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন
আব্দুল রহমান বিন জসিম আল থানির পাশে দাঁড়িয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই তিনজন থেকে মাত্র কয়েক মিটার দূরে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। নিজের বক্তব্য শুরু করার সময় জেডি ভ্যান্স তার দিকেই ইঙ্গিত করেছিলেন। ভ্যান্স বলেন, গত এপ্রিলে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির যখন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে সঙ্গে নিয়ে ইসলামাবাদে আমাদের স্বাগত জানিয়েছিলেন, তখন থেকেই আমি রসিকতা করে আসছি। আমার জীবনে দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ আছেন, একজন ভারতীয় ও একজন পাকিস্তানি। ভারতীয় সেই ব্যক্তি হলেন আমার স্ত্রী, আর পাকিস্তানের ব্যক্তি হলেন ফিল্ড মার্শাল আসিম মনির। ভ্যান্সের এ কথায় পুরো কক্ষে হাসির রোল পড়ে যায়। মার্কিন ভাইস প্রেসিডেন্টের স্ত্রী উষা ভ্যান্স একজন ভারতীয় অভিবাসী দম্পতির মেয়ে। ভ্যান্স আরও যোগ করেন, গত ৩ মাসে তিনি অন্য যে কারো চেয়ে জেনারেল মুনিরের সঙ্গে বেশি কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসার প্রতিধ্বনি করে ভ্যান্স বলেন, তার দূরদর্শিতা ও সামরিক নেতৃত্ব না থাকলে আমরা আজ এখানে পৌঁছাতে পারতাম না। এই প্রশংসা কেবল ওয়াশিংটনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক রাষ্ট্রীয় সফরে আসেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে আগ্রাসন চালানোর পর এটিই ছিল তার প্রথম বিদেশ সফর। ওয়াশিংটন ও তেহরানকে আলোচনার টেবিলে নিয়ে আসতে সহযোগিতার জন্য তিনি ইসলামাবাদকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সফর স্পষ্ট করে দিয়েছে গত ৪ মাস কিভাবে তেহরানের হিসাব নিকাশে ইসলামাবাদের অবস্থানকে নতুন করে বদলে দিয়েছে। এই পুরো সময়ের বড় একটা অংশ জুড়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অপরিহার্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে পাকিস্তান। তারা পেছনের দরজা দিয়ে যোগাযোগের পথ তৈরি করেছে, ইসলামাবাদে বৈঠকের আয়োজন করেছে এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে ইরানের সঙ্গে যাতায়াতের পথ খুলে দেওয়ার রাজনৈতিক ঝুঁকিও সামলেছে। 18 জুন শান্তি চুক্তির বিষয়ে যে সহমত হওয়া গেছে এবং বর্তমানে যে 60 দিনের আলোচনা চলছে তা মূলত এই প্রচেষ্টারই ফসল। তবে ইসলামাবাদের সামনে এখন মূল প্রশ্নটি খুবই স্পষ্ট, এসব কিছু থেকে পাকিস্তানের আসলে কি লাভ হচ্ছে? অর্থনৈতিক চিত্র। পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতির জন্য এই প্রশ্নের উত্তর যত দ্রুত পাওয়া যায় ততই মঙ্গল। বিগত অর্থবছরে পাকিস্তান ৩.৭% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ গতি। পাশাপাশি রেমিট্যান্স বা প্রবাসী আয় ৮.২% বেড়ে $৩,৩০০ বিলিয়ন পৌঁছেছে এবং রাজস্ব ঘাটতিও উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে লাহোর ভিত্তিক অর্থনীতিবিদ হিনা শেখ, যিনি ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের সঙ্গে যুক্ত, তিনি জানান এসব সংখ্যার পেছনের আসল চিত্রটি অতটা আশাব্যঞ্জক নয়। হিনা আল জাজিরাকে বলেন, পাকিস্তানের এ মধ্যস্থতা হয়তো খুব সীমিত অর্থনৈতিক লাভ বয়ে আনবে। যেমন হরমুজ প্রণালী আবার খুলে গেলে জ্বালানি আমদানি খরচ কমতে পারে এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল হলে ঝুলে থাকা ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পে নতুন গতি আসতে পারে। এই অর্থনীতিবিদ আরও যোগ করেন, সাম্প্রতিক এই প্রবৃদ্ধি আসলে দেশের উৎপাদন বৃদ্ধির কারণে হয়নি, বরং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে তেল ও গ্যাস আমদানি সাময়িকভাবে কমে যাওয়ার ফল। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের সময় এই গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ হয়ে গিয়েছিল। পাকিস্তান এখনও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থাৎ IMF এর $700 কোটি একটি ঋণ কর্মসূচির অধীন রয়েছে। 1950-এর দশকের পর থেকে এটি IMF এর সঙ্গে দেশটির 25তম ঋণ চুক্তি, যা 2024 সালে অনুমোদিত হয়েছিল। পশ্চিমা দেশগুলো পাকিস্তানের সঙ্গে আরও গভীর অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে ইতিবাচক কথা বললেও বিশ্লেষকদের মতে কূটনৈতিক ভালো সম্পর্ক থাকলেই যে স্বয়ংক্রিয়ভাবে বড় বিনিয়োগ বা অর্থনৈতিক সংকটের স্থায়ী সমাধান চলে আসবে তা নয়। পাকিস্তানের জন্য এ পরিস্থিতি নতুন কিছু নয়। 2001 সালের 11 সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর ওয়াশিংটনের পাশে দাঁড়ানোর কারণে পাকিস্তান ঋণ পুনঃতফসিল এবং আন্তর্জাতিক সহায়তার সুবিধা পেয়েছিল, কিন্তু তা দেশটির অর্থনীতির মূল দুর্বলতাগুলো দূর করতে পারেনি, যা আজও বহাল রয়েছে। যেমন অত্যন্ত ছোট কর কাঠামো, দুর্বল রপ্তানি খাত এবং দীর্ঘস্থায়ী চলতি হিসাবের ঘাটতি। তবে হিনা শেখ মনে করেন এই কূটনৈতিক সম্পর্কগুলোর গুরুত্ব আছে।
পাকিস্তানি অর্থনীতিবিদ হিনা বলেন, পাকিস্তানের অর্থনৈতিক সংকট কোনো ভূ রাজনীতির ফল নয়, আর কেবল কূটনৈতিক সুনাম দিয়ে এর সমাধানও সম্ভব নয়। তবে এতে কোনো সন্দেহ নেই, এই সুসম্পর্ক ইসলামাবাদকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেবে, যা তারা দেশের অর্থনৈতিক সংস্কারের গতি বৃদ্ধিতে ব্যবহার করতে পারে। আঞ্চলিক পুরস্কার। পাকিস্তানের নীতি নির্ধারকদের মতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সুযোগের চেয়ে আঞ্চলিক সুবিধার মধ্যেই প্রকৃত লাভ বেশি নিহিত। কারণ একটি দীর্ঘস্থায়ী ইরান যুক্তরাষ্ট্র চুক্তি পাকিস্তানের চারপাশের পরিবেশের অবস্থা বদলে দিতে পারে। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে বেলুচিস্তান সীমান্ত দিয়ে বাণিজ্য আবার পুরোদমে চালু হতে পারে, যা বছরের পর বছর ধরে স্থবির হয়ে আছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপে 1 দশকের বেশি সময় ধরে আটকে থাকা ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পটি আবার আলোচনার টেবিলে ফিরতে পারে। তবে কূটনৈতিক পরিস্থিতি ইসলামাবাদ যেমনটা প্রকাশ্যে দেখাচ্ছে তার চেয়ে অনেক বেশি জটিল। রিয়াদ ভিত্তিক কিং ফয়সাল সেন্টার ফর ইসলামিক রিসার্চ অ্যান্ড স্টাডিজ এর গবেষক ওমর করিম বলেন, এমন একটি শূন্যস্থান পূরণ করতে পাকিস্তান এই সংকটে প্রবেশ করেছিল, যা এখন হয়তো সংকুচিত হয়ে আসছে। ওমর করিম বলেন, পাকিস্তান এমন এক সময়ে এই আঞ্চলিক সংকটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে প্রবেশ করেছিল, যখন ট্রাম্প প্রশাসন অন্য কোনো সম্ভাব্য মধ্যস্থতাকারীকে বিশ্বাস করতে পারছিল না। পাকিস্তান সেই শূন্যস্থান পূরণ করতে পেরেছিল, কারণ তারা ইরানের কাছেও গ্রহণযোগ্য ছিল। পাশাপাশি তারা মিশর, তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে এই মধ্যস্থতা চালিয়েছে। ফলে অঞ্চলের সব বড় শক্তিকে এক করা সম্ভব হয়েছে। তবে ওমর করিম মনে করেন, পাকিস্তানের এই প্রভাবের একটি সীমাবদ্ধতা আছে। এই গবেষক যোগ করেন, পাকিস্তান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোর সঙ্গে নিজেকে একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত যুক্ত করতে পেরেছে ঠিকই, কিন্তু তারা এখনো এমন কোনো অবস্থানে পৌঁছায়নি যেখান থেকে তারা ইরানকে কোনো নির্দিষ্ট বিষয়ে ছাড় দিতে বাধ্য করতে পারে কিংবা যুক্তরাষ্ট্রকে ইরানের কোনো দাবি মেনে নিতে রাজি করাতে পারে। ওমর করিম বলেন, তাছাড়া উপসাগরীয় অঞ্চলের অন্য সব দেশের সঙ্গে সমানভাবে ভারসাম্য বজায় রাখাও তাদের জন্য কঠিন। দর্শক, শেষ করছে আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।